সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে গত বৃহস্পতিবার 7ই অগস্ট 2025 সনে ঢাকা স্টক এক্সচেঞ্জ সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে একটু ডিসকাশন করব। পাশাপাশি আগামী সপ্তাহ কেমন মুভমেন্ট করতে পারে ইন্ডেক্সটা নিয়ে একটু ধারণা করব। পাশাপাশি ব্যাংক সেক্টরের কয়েকটি ভালো ফান্ডামেন্টাল স্টক নিগুলো নিয়ে আলোচনা করব, এবং টেক্সটাইল সেক্টর এবং টেলিকমিউনিকেশন অ্যান্ড ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে একটি স্টক নিয়ে কথা বলবো। তো আলোচনার শুরুতেই আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ক্লোজ হয়েছে সেটা হচ্ছে 5,408.1 পয়েন্টে, যা গত দিনের পরশু দিনের তুলনায় কিন্তু 63.1 পয়েন্ট নেগেটিভ ছিল। তো উত্থান পতনের মাধ্যমে ইন্ডেক্স আগাবে এবং আরও স্ট্রং হবে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমরা একটা ধারণা করতে পারি যে সম্ভাব্য যে সাপোর্ট কোথায় হতে পারে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বড় সাপোর্ট জোন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 5,290 অর্থাৎ 5,300 এবং 5,100। এই জোনটার মধ্যে থেকে কিন্তু সাপোর্ট নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সবচেয়ে কাছে যে সাপোর্ট সেটা হচ্ছে 5,290। এই লেভেলটাতে সম্ভবত এখান থেকে আপ ট্রেন্ডে জাস্ট যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে কিন্তু এখান থেকেও কিন্তু পড়ে গিয়েছিল 2025 সালের ফেব্রুয়ারি মাসে। এখান থেকে একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে। আর পাশাপাশি সাপোর্টটা ভেঙে ফেললে কিন্তু 5,209 এই লেভেলে একটা সাপোর্ট রয়েছে তার। এই যে পাশ থেকে কিন্তু তার একটা ভালো একটা সাপোর্ট রয়েছে। আর সর্বশেষ সাপোর্ট হচ্ছে যে স্ট্রং যে সাপোর্ট সেটা হচ্ছে 5,107 আশপাশে হবে। 5,100 আমরা ধরলাম রাউন্ড ফিগারে, অর্থাৎ 5,300 থেকে 5,100 এই লেভেলটাতে কিন্তু সবচেয়ে স্ট্রং সাপোর্ট জন্য এখানে দীর্ঘ সময় ধরে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু ঘোরাফেরা করেছিল, আমরা দেখছি এখানে। তো সেক্ষেত্রে সম্ভাব্য সাপোর্ট হচ্ছে 5,300 এবং 5,100 এই লেভেলে যাবে। আর এর মাঝে আবার একটা পেস মুভমেন্ট যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে আগামীতে হয়তো দেখা যাচ্ছে যে বর্তমান যে ক্যান্ডেলটা প্যাটার্ন শো করেছে এটা কিন্তু টোটালটাই হচ্ছে কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল, অর্থাৎ কিন্তু সেলাররা কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ। আর যার ফলে সেলাররা অ্যাক্টিভ হওয়ার কারণে এখানে সম্ভাব্য যে একটা সাপোর্ট লাইন ছিল ওটা কিন্তু এখানে সাপোর্ট করতে পারে না। এই জন্য কিন্তু ইন্ডেক্সটি সম্ভবত আরও কিছু কারেকশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা বলছি 5,290 বা 5,300 এই লেভেল থেকে একটা সাপোর্ট নিয়ে হয়তো কিছু সময়ের জন্য একটা সুইং করতে পারে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য। তারপর একটু বেশি দূরে যাবে না, যেখানে হয়তো 5,400 লেভেলটা একটা এখানে রেজিস্ট্যান্স একটা আছে, এখানে থেকে নিয়ে হয়তো আবার একটু কারেকশন মোডে এসে 5,200 লেভেল একটা সাপোর্ট পাবে এখানে এই যে লেভেলগুলোতে। তো এই সাপোর্টটা যদি নিয়ে হয়তো আরেকটু সুইং করবে, এভাবেই কিন্তু যাবে। এখন কিন্তু খুব একটা আহামরি যাবে না, কারণ 5,000 এই যে লেভেলগুলো 5,600 এবং 5,800 লেভেলে কিন্তু টাচ করতে গেলে কিন্তু একটু এনার্জি মানে একটু ভ্যালু কিন্তু গেইন করার প্রয়োজন হয়। সেই জন্য এই যে সম্ভাব্য যে রেজিস্ট্যান্স সামনে আছে 5,600, এটাকে যে ওভারকাম করতে পারে দেন কিন্তু 5,700 তারপর 5,800 এভাবে কিন্তু এগিয়ে যাবে। তো 5,800টা কিন্তু অনেক চ্যালেঞ্জিং, 5,600টা অলসো চ্যালেঞ্জিং, কারণ এটা কিন্তু টাচ করতে পারে না 5,600, যার ফলে কিন্তু এই 5,600 যে ইন্ডেক্সে এটা কিন্তু ওভারকাম করতে গেলে অনেক বেশি ভলিউমের প্রয়োজন। তো ভলিউম তো আমার প্রয়োজনে কিন্তু কারেকশনটা খুব দরকার হয়। সেই জন্য কিন্তু এই কারেকশনটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ সামনের গন্তব্য কিন্তু 5,600 5,800 এই লেভেলে যাওয়ার জন্য ইন্ডেক্স কিন্তু কারেকশন ফেজে আসতে হবে। সেই জন্য একটু চোখ কান খোলা রেখে আমরা বাই সেল করব, এবং আপনারা অবশ্যই আপনার বুদ্ধিমত্তা দিয়ে কোনো স্টক এন্ট্রি নেবেন অথবা আপনি সেল করবেন। আমার আলোচনা থেকে আমি বারবারই বলি যে আমি কিন্তু কখনোই আপনাদেরকে সরাসরি বাই বা সেল করার নির্দেশনা প্রদান করি না বা উদ্বুদ্ধ করি না। আমি শুধু একটা ইন্ডেক্স বা স্টকের সিগনিফিকেন্স অর্থাৎ তার টেকনিক্যাল স্টে করে থাকি। তো এটাই ছিল মূলত আপনাদের সঙ্গে কথা বলা ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে, কারণ ভিডিও তো অনেক বড় হয়ে যায়, আলোচনার তো অনেক বড় সুযোগ থাকে। তো স্টেপ বাই স্টেপ অন্য সময়ে আলোচনা করব। তো যে স্টকটি নিয়ে প্রথমে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যাংক সেক্টরের একটা স্টক, নাম হচ্ছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, এক ক্যাটাগরি একটি ব্যাংক। এটা পারফরমেন্স কিন্তু খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি। 1 ইয়ার কিন্তু 17% পজিটিভ গ্রোথ দিচ্ছে এখন স্টিল নয় পর্যন্ত। আর এক্ষেত্রে এটা ব্যাংক তো আমরা জানি ডিসেম্বর ক্লোজিং। তো এটার সুবিধাটা মানে সেটা ভালো স্টক কেন বলবো, কারণ হচ্ছে যে এটা পি রেশিওটা কিন্তু ভালো আছে, ইপিএস ভালো আছে, তার ক্যাশ ডিভিডেন্ড 13% ক্যাশ এবং ডিভিডেন্ড ইল্ড এটা একটা ফ্যাক্ট। ডিভিডেন্ড ইল্ড হলো 10%, তার মানে এই স্টকটি কিন্তু আপনার একটা নিরাপদ একটা বিনিয়োগ হতে পারে লং টার্মের জন্য যদি করতে চান।
তাদের জন্য বলা আর কি, ব্যাংক সেক্টরে একটা ভালো একটা স্টক, এবং তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো, 11.84 আগের চেয়ে বেটার, 12.08 আসছে। পাশাপাশি Q1 তো 2025-এ কিন্তু 0.25 ইপিএস। তো ওভারঅল একটা গুড স্টকের জন্য যার পি রেশিও, তারপরে তার কোয়ার্টারলি ইপিএস এর গ্রোথ রয়েছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা ভালো, আর হচ্ছে যে এখানে ডিরেক্ট লেভেল নতুন করে বাই হচ্ছে 6.42%, ইনস্টিটিউট নতুন করে এন্ট্রি নিচ্ছে। আর আরেকটি তার শর্ট টার্ম লোন কিন্তু এখানে জিরো, আর লং টার্মে 2000 কোটি টাকার ব্যাংকে লোন থাকে তো আছে। তারপর ম্যানেজমেন্ট বেটার হওয়ার কারণে কিন্তু দেখেন এখানে মাত্র 13 টাকা একটা শেয়ার দিয়ে কিন্তু সে 13% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, এবং যার ফলে তার ইল্ড কিন্তু অনেক বেটার, 10% ইল্ড। তো এই জন্যে আমি সিলেক্ট করছি, এবং আমি যেসব স্টক নিয়ে সিলেক্ট করি চেষ্টা করি যে আপনাদের হয়তো যেটাতে বিনিয়োগ করলে আপনার বিনিয়োগ সুরক্ষিত হবে সেরকম ফান্ডামেন্টাল কিছু স্টক নিয়ে কথা বলি। এই ছিল হচ্ছে একটা ফান্ডামেন্টাল একটা গ্লান্স। এখন আমরা দেখবো যে চার্টে চলে যাই কেন এনসিসি ব্যাংকটা একটু বেটার পারফর্ম করতে পারে। তো এখানে আমি ওইদিকে যাচ্ছি না, আরএসআই অলরেডি মুভ করে 77-এ, আর এমএসসিডি কিন্তু ডাউন ট্রেন্ড দিকের মুভ করেছে। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনার বিনিয়োগটা কোথায় করবেন। তো এখানে আমরা যদি একটু আলোকপাত করে ফোকাস করি, জাস্ট আমি বলবো যে এখানে 24 সালে ফেব্রুয়ারিতে কিন্তু তার সর্বোচ্চ ছিল এখন 12 টাকা 40 পয়সা। তারপর কিন্তু স্টকটি কিন্তু অনেক ডাউন ট্রেনে যাওয়ার পর কিন্তু একটা হাই ক্রিয়েট করেছে, হচ্ছে 13.7, 13 টাকা 70 পয়সা লেভেলে কিন্তু স্টকটি কিন্তু যাওয়ার পর কিন্তু আবার, অর্থাৎ এইজের যে হাইয়েস্ট ছিল সেটা হচ্ছে কত এখানে 13 টাকা 40 পয়সা, এটাকে ব্রেক করার পর 13 টাকা 70 পর্যন্ত হাইয়েস্ট ক্রিয়েট করার পর কিন্তু স্টকটি কিন্তু এটাকে আর ভাঙতে পারতেছে না। যার ফলে কিন্তু এটা কারেকশন ফেজে আসে, আবার কিন্তু নতুন করে ডাউন ট্রেন্ড করে 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 কিন্তু আবার এখানে বর্তমানে হাইয়েস্ট করেছিল 13 টাকা 30 পয়সা পর্যন্ত যেতে পারছে। অর্থাৎ আগের যে লেভেলটা এটাও 13 টাকা 30-40 ছিল, আর এটা হচ্ছে 13 টাকা 30, অর্থাৎ এটা কিন্তু আগেরটাও ব্রেক করতে পারে না, এবং সর্বোচ্চ ছিল 13 টাকা 70 পয়সা। এখন এই 13 টাকা 70 পয়সা যেতে হলে কিন্তু স্টকটি কিন্তু আবার কিন্তু কারেকশন ফিতে আসতে হবে, তারপরে কিন্তু তাকে 13 টাকা 70 পয়সা যেতে হবে। কেননা এই যে এই ভ্যালুটাকে, অর্থাৎ 13 টাকা কত ছিল এখানে 13 টাকা 10, হ্যাঁ, এই 13 টাকা 40, এই 13 টাকা 40টাকে কিন্তু বিট করতে গিয়ে এই স্টকটি কিন্তু সময় লাগছে এখানে 24 অগাস্টের, আর এটা হয়েছিল আপনার হচ্ছে 24 ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত কিন্তু তাকে মুভমেন্টে যেতে হচ্ছে, এবং কিন্তু অনেকটা প্রাইস কারেকশন করে যেতে হচ্ছে। সিমিলারলি এটাকেও যখন করলো 13 টাকা 70 পয়সা কিন্তু এটাকে টাচ করতে করার জন্য কিন্তু ট্রাই করে করে কিন্তু শেষ পর্যন্ত এসে ঠেকছে এখানে 13 টাকা 30 পয়সা পর্যন্ত। এটাও কিন্তু অনেক সময় নিচ্ছে, অর্থাৎ জুলাই 25 তারিখ, 25শে জুলাই 2025 সালে জুলাই মাসে কিন্তু এটা টাচ করেছিল। এখন কিন্তু স্টকটি তার পরবর্তী ফেজ কিন্তু হচ্ছে তার প্রথমে হচ্ছে যে 13 টাকা 40 পয়সা বা 30 পয়সা এই লেভেলটাকে, দেন হচ্ছে 13 টাকা 70 পয়সা। তো এই লেভেলে 13 টাকা 40 বা 70 যেতে গেলে কিন্তু স্টকটিকে কিন্তু আবার একটা প্রাইসে কারেকশনের দিকে আসতে হবে, এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে তার সম্ভাব্য যে পয়েন্টগুলো আছে, এন্ট্রি পয়েন্টগুলো, 11 টাকা 60 পয়সা এই লেভেলটা একটা ভালো সাপোর্ট আছে তার, এই লেভেলগুলোতে একটা সাপোর্ট পাবে সে। এবং তার পরবর্তী সাপোর্ট হচ্ছে 11 টাকা 10 পয়সা, তার হচ্ছে 10 টাকা 60 পয়সা। এই লেভেলগুলোতে আসার পর আপনারা যদি এই লেভেলে যদি এন্ট্রি নিতে পারেন, অর্থাৎ বাই করেন, তাহলে যদি আপনি 13 টাকা 70 পয়সা যায়, তাহলে আপনার কিন্তু ভালো একটা প্রফিট থাকবে। মোরওভার এটা কিন্তু ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়, এবং হচ্ছে আপনার ইল্ডও কিন্তু বেটার। এই জন্য মূলত এই ব্যাংকটাকে আমার ক্ষেত্রে হচ্ছে যারা সেফ বিনিয়োগ চান তাদের জন্য কিন্তু এই ব্যাংকটা আপনাদের জন্য কম টাকায় ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারে, এনসিসি ব্যাংক। তো নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যমুনা ব্যাংক। যমুনা ব্যাংকের ফান্ডামেন্টাল একটু দেখে নিই। এটা হচ্ছে যমুনা ব্যাংক এক ক্যাটাগরি একটা, এবং এটা যথেষ্ট 1 ইয়ার পারফরমেন্স বেটার। এবং যদি তার আমরা দেখি যে হিস্ট্রি যে দেখি ইপিএস এর গ্রোথ কিন্তু তার রয়েছে এখানে, আর টোটাল সে ন্যাব ভালো, ইপিএস ভালো, পি রেশিওটা অনেক ভালো, 3.14 তার পি রেশিও। তো তার আরেকটা আমরা দেখবো যে তার মোট হচ্ছে এখানে তো 24%, 24% কিন্তু সে ডিভিডেন্ড দিচ্ছে, যার ফলে তার ইল্ডও ভালো 8.41%। নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা 9 মান্থসে দেখাচ্ছে 61.3, এখন 6 মান্থে আসছে 47.31 -2.8, এটা বেটার করবে আশা করা যায়। আর দুই একটা ইপিএস বা মান্থে কিন্তু এটা প্লাস মাইনাস থাকতেই পারে বিভিন্ন কারণে, কিন্তু ওভারঅল কিন্তু এটা দেখবেন হচ্ছে যে তার ডিভিডেন্ড হিস্ট্রি আর হচ্ছে ইল্ড কেমন দিচ্ছে। তো
তো বেটার পারফর্ম করতেছে। আর এখানে হচ্ছে পাবলিক 2.86% এন্ট্রি নিচ্ছে, ফরেন কিন্তু 0.07% এন্ট্রি দিচ্ছে, ডিরেক্টর এবং ইনস্টিটিউট কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে। আমরা ফান্ডামেন্টাল যদি দেখি তার শর্ট টার্ম লোনটাও কিন্তু অনেক কম, আর লং টার্মের জন্য 958 কোটি টাকার মতো লোন রয়েছে। এই জন্যই কিন্তু তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটা বেটার শো করতেছে। তো আমরা মোটামুটি একটা ফান্ডামেন্টাল একটা গ্লান্স দেখে নিলাম, ইপিএস ন্যাপ থেকে শুরু টোটাল শেয়ার। এখন আমরা দেখব হচ্ছে যমুনা ব্যাংকে। আমরা যদি চার্টে চলে আসি, তো চার্টে চলে আসলে বর্তমান প্রেক্ষাপটে আরএসএটা কিন্তু ডাউন ট্রেন্ড দেখাচ্ছে এবং এমএসিরও কিন্তু কারেকশনে দেখাচ্ছে, তো কারেকশন ফেজে যাওয়ার সময় আসছে। তো এক্ষেত্রে যমুনা ব্যাংকের যে আমরা যে সিগনিফিকেন্সটা একটু দেখি, যমুনা ব্যাংক সর্বশেষ তার যে হাইয়েস্ট ভ্যালুটা করছে 22 টাকা 10 পয়সা, এটা কিন্তু তার যথেষ্ট ভালো পারফর্ম করছে। যে একটা কারেকশন বড় একটা কারেকশন হওয়ার পর, অর্থাৎ তার রেজিস্ট্যান্স ছিল কিন্তু 22 টাকা 20 পয়সা, এই লেভেল কিন্তু যাওয়ার পর আর সর্বোচ্চ ছিল 22 টাকা 60 পয়সা। পরবর্তী টার্গেট হচ্ছে তার 22 টাকা 60 পয়সা, এবং তার এই যে 22 টাকা এর আগেই পড়বে যে ডাউন 22 টাকা 20 পয়সা যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু কারেকশন ফেজে চলে আসে। কারণ উপরে যে আগে যেটা ছিল 22 টাকা 60 পয়সা, এটাকে ওভারকাম করতে গেলে কিন্তু প্রাইস কারেকশনে, এবং আমরা যদি দেখি এখানে দুইবার কিন্তু ট্রাই করেছে 22 টাকা 60 পয়সা, দুইবার কিন্তু ট্রাই করে কিন্তু পারে না উপরে যাওয়ার জন্য। মানে টার্গেটটা ছিল তার হচ্ছে 23 টাকা লেভেলে যাওয়া, 23 টাকা লেভেলে যাইতে পারে নাই, যার ফলে 22 টাকা 60 পয়সা লেভেলে দুইবার ট্রাই করে কিন্তু আবার সে কিন্তু স্টকটি কিন্তু কারেকশন চলে আসে। তারপর কিন্তু আবার ভালো পরিমাণ তার ক্যাশ ফ্লোটা বাড়ার করার পর যে কিন্তু 21 টাকা 70 পয়সা যাওয়ার পর কিন্তু আবার কারেকশন, অর্থাৎ তার 22 টাকা যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু সে টাচ করতে পারে নাই, 22 টাকা 20 পয়সা লেভেলে টাচ করতে পারে না। তারপরে আবার কারেকশন ফেজে এসে এখন বর্তমানে, অর্থাৎ এই বছর অগাস্টের 6 তারিখ 25 সালের অগাস্টের 6 তারিখ কিন্তু সর্বোচ্চ 22 টাকা 10 পর্যন্ত যাওয়ার পর কিন্তু স্টকটি আবার কিন্তু কারেকশন ফেজে আসে। অর্থাৎ তার পরবর্তী টার্গেট কিন্তু হচ্ছে 22 টাকা 60 পয়সা। অর্থাৎ যারা 22 টাকা 60 পয়সার জন্য আপনারা ইনভেস্ট করতে চান, তাদের জন্য হচ্ছে বেটার হচ্ছে যে এই যে সাপোর্ট যে লেভেলগুলো, এই লেভেলগুলোকে আমরা একটু খেয়াল রাখবো। সেটা হচ্ছে যে এই যে 20 টাকা লেভেলটা যথেষ্ট একটা বড় সাপোর্ট, কারণ এই লেভেল থেকে কিন্তু ইতিপূর্বে বেশ কিছু সময় কিন্তু এই জায়গায় এসে মুভমেন্ট করেছিল। এই জায়গায় জাস্ট আমি দেখাচ্ছি যে এই জায়গাটা প্লাস আমরা যদি বাড়িয়ে নিয়ে যাই, এই যে এই লেভেলটাতে দেখা যাচ্ছে অনেকটা সময় কিন্তু এই লেভেল 20 টাকা লেভেলে কিন্তু যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু কারেকশন চলে, অর্থাৎ 20 টাকার পরে যেতে পারতেছিল। যার ফলে এই বছর অর্থাৎ জুলাই মাসে আসার পরে কিন্তু ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু এই যে রেজিস্ট্যান্সটা ছিল 20 টাকা, এটা কিন্তু ভেঙে আপ ট্রেন্ড হয়ে কিন্তু একটা ভালো একটা পিক দিয়েছিল, এখানে হায়ার হাই ক্রিয়েট করে 22 টাকা 10 পর্যন্ত যাওয়ার পর আবার কিন্তু স্টকটি কারেকশন আসছে, এবং তার পরবর্তী গন্তব্য হচ্ছে 22 টাকা 60 পয়সা। তো 22 টাকা 60 পয়সা যাওয়ার জন্য কারেকশন আসবে স্বাভাবিক, এবং যে ক্যান্ডেলটা এখানে শুরু করছে এটা স্পষ্ট এটা সেলারদের অ্যাক্টিভিটি, অর্থাৎ যারা এই লেভেলে বাই করেছিলেন তারা কিন্তু এখন সেল দিয়ে স্বাভাবিক, যেটা স্টকের নিয়মে হয়। এক্ষেত্রে সম্ভাব্য যে সাপোর্ট আছে 20 টাকায়, যে বললাম এখানে দুদিন ধরে মুভমেন্ট করার কারণ এটাই, তারা হচ্ছে একসময় রেজিস্ট্যান্স, এখন একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। হয়তো এখান থেকে একটু সাপোর্ট নিয়ে একটু আগানোর পর হয়তো আবার আরেকবার জিগজাগ ওয়েতে 21 টাকা 60 যাবে, এখান থেকে হয়তো আবার কারেকশন ফেজ আসবে। এভাবে করে কিন্তু স্টকটা 18 টাকা 70 পয়সা তারা একটা সাপোর্ট পাবে, তারপর 18 টাকা 20 পয়সা, আর 17 টাকা 40 পয়সা, 17 টাকা 10 পয়সা, এই লেভেলগুলোতেও কিন্তু তার আসতে পারে। এটা যদিও কম পরে আসবে, একদিনে তো আসবে না, এটা স্টেপ বাই স্টেপ আপস অ্যান্ড ডাউনস করে আসবে। এখানে এখানে নামার পর দেখা যাচ্ছে 18 টাকা আসার পর আবার 20 টাকা যাবে, 20 টাকা থেকে আবার ডাউন ট্রেন্ডে এসে আবার 18 টাকা 20, এখান থেকে একটা সাপোর্ট নিতে দেখা যাচ্ছে আবার যাবে হয়তো 19 টাকা। এভাবে করে কিন্তু স্টকটি 17 টাকা পর্যন্ত সম্ভাবনা তার আছে। এখান থেকে কিন্তু হয়তো নিচে যেতে পারে, কারণ এই যে এই 22 টাকা 60 পয়সা যেতে হলে কিন্তু তাকে অনেক সময় দিতে হবে, ভালো একটা কিন্তু ভলিউম ক্রিয়েট করতে হবে, সেই জন্য কিন্তু স্টকটি হয়তো আরও নিচু যেতে পারে। এখানে তার অর্থাৎ 16 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এই লেভেলগুলোতে অর্থাৎ এন্ট্রি লেভেলগুলোতে যদি বিনিয়োগ করতে পারেন, বিশেষ করে লং টার্মের জন্য 1 বছরের জন্য করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে যথেষ্ট আপনারা এখানে প্রফিট জেনারেট করতে পারবেন। একদিকে হচ্ছে তার আপনার ডিভিডেন্ডও ভালো পাচ্ছেন, মোরওভার হচ্ছে আপনারা কিন্তু কম টাকায় ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এই যমুনা ব্যাংকের থেকে। তো এই ছিল যমুনা ব্যাংক নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে আমরা কথা বলবো ইভিএল, অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এটাও কিন্তু এক ক্যাটাগরি একটি স্টক। তো এখানেও তার 35% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, আর ডিভিডেন্ড ইল্ড 6.84%। এই যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ যাচ্ছে।
আর ইপিএসটা কিন্তু এটা একটু সার্ভাইভিং করতেছে। আর তার পি রেশিওটা হচ্ছে এখানে 5.82, ভালো। ইপিএস 4.40 আসছে, ন্যাভ হচ্ছে 27, আচ্ছা এইগুলো আমাদের ইম্পর্টেন্ট না এখানে। আর ইয়ারলি যদি পারফরমেন্স হয় দেখা যাচ্ছে 1 ইয়ারে 13% গ্রোথ আছে এখানে। তো আচ্ছা, এটা মোটামুটি ফান্ডামেন্টাল। আমরা যদি এখন এটা দেখি, ফান্ডামেন্টাল একটু দেখি, তার শর্ট টার্ম লোন নাই, লং টার্ম লোন আছে 7,770, মানে 7,770 কোটি টাকা তার লোন রয়েছে। তো লোনটা কমে গেলে হয়তো এখানে তার বিনিয়োগকারীদের জন্য আরও বেশি পরিমাণে প্রফিট দিতে পারবে। তো আমরা এখন চার্টের দিয়ে যাব। চার্ট ইস্টার্ন ব্যাংকের ইস্টার্ন ব্যাংক একটা ভালো ব্যাংক। তো আমরা যদি আরএসএটা দেখি, আরএসএটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে যাচ্ছে, 56.6 মুভ করতেছে। আর হচ্ছে এমএসিডি হিস্টোগ্রাম বারটাও কিন্তু ডাউন ট্রেন্ড, অলরেডি কিন্তু তার ডাউন ট্রেন্ডে শুরু হয়ে গেছে, সে কিন্তু কারেকশন ফেজ চলে আসছে। এখন আমরা চার্ট দেখব। ডে চার্টে যদি আমরা একটু ফোকাস করি, সিমিলারলি একই পয়েন্ট যেতেছি যে এখানে 2024 সনে অগাস্ট মাসে তার সর্বোচ্চ লেভেল ছিল 30 টাকা 20 পয়সা, এবং এই 30 টাকা 20 পয়সা যাওয়ার পর কিন্তু এই যে এরপর কিন্তু আর এটা কিন্তু ভাঙতে পারে নাই, কন্টিনিউ কিন্তু কারেকশন ফেজে এসে এসে কিন্তু এই লেভেলটাতে আটকে আছে এখন বর্তমানে। এটা হচ্ছে কত, 27 টাকা 40 পয়সা, এই লেভেলেও আটকাইছে, এর আগে এখানেও 27 টাকা 40 পয়সা। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে তার জন্য একটা এখন আমরা বলবো যে তার জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে দাঁড়াইছে। 27 টাকা 40 পয়সা উপরে উঠতে পারতেছে না, তো সেই জন্য তাকে তো এখানে যেতে হবে। এই যে হায়ার হাই ক্রিয়েট করা সেটা কিন্তু একসময় ভাঙবে, কোনোটা কিন্তু চিরস্থায়ী নেই। এই জন্য 27 টাকা 30 টাকা 20 পয়সাকে ভাঙতে হলে তাকে আরও বেশি পরিমাণ কারেকশন হতে হবে। এখন বর্তমানে যে ফেজে কারেকশন ফেজ যেটা আছে, এই ফেজে হয়তো দেখা যাচ্ছে কাভার করতেছে না, হয়তো দেখা যাচ্ছে আর একটু নিচেও যাওয়া প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে স্টকটি বর্তমানে যে মুভমেন্ট করতেছে তার সম্ভাব্য যে আমরা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি 25 টাকাতে, তার যথেষ্ট ভালো একটা সাপোর্ট। এখানে আমরা যদি দেখি এই জায়গায় যে 25 টাকা লেভেলে তার একটা ভালো একটা সাপোর্ট এখানে ক্রিয়েট করতেছে। যে আমরা যদি এখানে একটু চার্টটা করি, এই যে এই লেভেলটাতে দেখা যাচ্ছে এর আগেও এই যে 25 টাকা লেভেল আসার পরে কিন্তু এর নিচে কিন্তু যাচ্ছিল না, এখানে যাওয়ার পরে এখানে লেভেলে আসছে, তারপরে কিন্তু এখানে আরেকবার মুভমেন্ট করছিল এখানে 23 টাকা লেভেলে যাওয়ার পর কিন্তু এখানে মধ্যে গেছে, এরপরে হচ্ছে আবার আসছে এখানে এই লেভেলটাতে আসছে, এরপরে 20 টাকা লেভেল, এখানে আসার পর কিন্তু আবার সাপোর্ট নিচ্ছে। অর্থাৎ এই স্টকটি তার 30 টাকা লেভেলে যাওয়ার জন্য এই স্টকটি কিন্তু সামনে কিন্তু আরও কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসার পর 25 টাকা লেভেলে যাওয়ার পর কিন্তু সম্ভাব্য সে হাই ক্রিয়েট করেছিল এই যে 30 টাকা লেভেল। তো যেহেতু এই লেভেলটাতে যাওয়ার পর সে গেছিল 27 টাকা লেভেলে যাওয়ার পর, আর ঠিক এখান থেকে কিন্তু আবার কারেকশন ফ্রিজে এসে কিন্তু এই লেভেল ছিল। তার মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি যে 23 টাকা 24 টাকা এই লেভেলগুলোতে সাপোর্ট নিয়ে স্টকটি যাতে হয়তো আমরা ধরে নিতে পারি যে 23-24 টাকা 23 টাকা 90 পাই, যে এই জায়গাটা সাপোর্ট নিয়েছিল। আমরা যদি দেখি এখানে, সরি, এই যে এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু স্টকটি মুভমেন্টে যায়। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে 23 টাকা 90 পয়সার এটা কি হলো, হ্যাঁ, এই লেভেলতে আসার পরে যদি আমরা একটু বিনিয়োগ করে বা চাই তাহলে কিন্তু এই যা লেভেলটা থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু স্টকটি মুভমেন্টে যাওয়ার একটা যথেষ্ট সুযোগ পাবে, এবং সেই ক্ষেত্রে লং টার্ম বিনিয়োগের জন্য 27 টাকা 40 পয়সা লেভেলটা কিন্তু এখান থেকে টাচ করে কিন্তু 30 টাকা 20 পয়সা দিতে একদিনে তো যাবে না। আমি আবারও বলি যে এটা কিন্তু জিগজ্যাগ ওয়েতে যেমন হচ্ছে ডাউন ট্রেন্ডে যাবে, আবার আপ ট্রেন্ডে যাবে, আবার ডাউন ট্রেন্ড, এইভাবে করে করে কিন্তু যদি আপনি এই লেভেলগুলোতে বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে আপনার ডিভিডেন্ডও ভালো আছে, ইল্ডও ভালো আছে, এবং কম টাকায় ভালো একটা স্টক কিনতে পারতেছেন। তো এই ছিল হচ্ছে ইভিল নিয়ে। নেক্সট স্টকটি বলবো হচ্ছে সিটি ব্যাংক নিয়ে একটু কথা বলবো। তো সিটি ব্যাংক এটা ডিভিডেন্ড, এটা হচ্ছে 25% এবং ডিভিডেন্ড ইল্ড 5.23%। নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা ভালো আছে এখানে। আর পাশাপাশি ডিরেক্টর লেভেলও হোল্ড হচ্ছে, নতুন করে পাবলিক নতুন এন্ট্রি নিচ্ছে ইনস্টিটিউট এবং সেল করে দিচ্ছে। আর এখানে ইপিএস এর গ্রোথ আছে, কন্টিনিউয়াস ইপিএস ভালো, তার পি রেশিওটা 5.36, ইপিএস 4.47 আমরা দেখতেছি। এটা ওভারঅল একটা গুড স্টকে যা যা থাকার তাই এখানে আছে। আর এখানে আমরা যদি তার সম্ভব ফান্ডামেন্টাল একটু দেখি, এই শর্ট টার্ম লোন নাই, এটা শুধু লং টার্ম 1192 কোটি টাকা এখানে মুভমেন্ট করতেছে। তো সিটি ব্যাংকের এখন আমরা চার্ট
চার্টটাতে চলে আসি, ডে চার্ট। এখানে কিন্তু আরএসআইটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে যাচ্ছে এবং এমএসসিডিও কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে যাচ্ছে। তো স্টকটি কিন্তু এখন কারেকশন ফেজে আছে। তো সিটি ব্যাংকের ক্ষেত্রে আমরা একটু যদি আলোকপাত করি, ফোকাস করি, এখানে দেখবো যে আর রিসেন্ট তার যে সর্বোচ্চ ভ্যালুটা ছিল, মানে হায়ার হাইটা ছিল, সেটা হচ্ছে 26 টাকা 70 পয়সা লেভেল। এটা কিন্তু এখন এটাকে ক্রস করে, যদিও উপরে যেতে পারে না, 26 টাকা এটা ক্রস করে গেছিল কত, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আপনার এটা ছিল কত, এটা ছিল 24 টাকা 70 পয়সা, আর এটা এখন বর্তমানে করছে হচ্ছে 26 টাকা 90 পয়সা। এই লেভেলটা কিন্তু টাচ করে জাস্ট কিন্তু ধরে রাখতে পারে না, আবার কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসতেছে। তার মানে হচ্ছে এই এই লেভেলটাকে তার পরবর্তী টার্গেট হচ্ছে যে স্টকের 28 টাকা 40 পয়সা লেভেল। তো এই লেভেলটাতে কিন্তু নেক্সট টার্গেট কিন্তু হচ্ছে 28 টাকা 40 পয়সা। এই লেভেলটাতে কিন্তু স্টকটি মুভমেন্ট করবে, এটা হচ্ছে তার মেইন প্ল্যান। যার ফলে স্টকটি কিন্তু এখন একটু ডাউন ট্রেন্ডে যাবে, এটি স্বাভাবিক। একদিনে তো আর হবে না, এটা কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে যাবে। বর্তমানে কিন্তু কারেকশন ফেজে আসছে, কারণ এটা কিন্তু এই সর্বোচ্চটা ভ্যালু রয়েছে 26 টাকা 90 যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু তার উপরে যাওয়ার সম্ভাবনা পারেনি, কারণ তার কিন্তু ওইরকম ভলিউম ছিল না। যার ফলে কিন্তু এখানে কিন্তু নতুন করে আবার প্রাইসটাকে রিডাকশন করা হচ্ছে, কারেকশন ফেজ আসতেছে। এবং এখানে ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে এই যে লেভেলটা আমরা দেখতেছি 22 টাকা 50 পয়সা, এই লেভেলটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা সাপোর্ট জোন। এখান থেকে কিন্তু বহুবার কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে নিয়ে কিন্তু ট্রাই করেছিল যে এই যে তার রেজিস্ট্যান্স জোন একটা যেটা আছে এই লেভেলটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কত, 23 টাকা 50 পয়সা। 23 টাকা 50 পয়সার মতো যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু আবার নিচে পড়ে যাচ্ছে। অর্থাৎ 23 টাকা 50 হলে তার সম্ভাব্য এখানে সাপোর্ট, একটা স্ট্রং সাপোর্ট। এখান থেকে সাপোর্ট নিয়ে স্টকটি হয়তো একটু মুভমেন্টে যাবে, আবার কারেকশন ফেজে আসে, আবার কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে, এভাবে করে করে কিন্তু স্টকটি এই যে এই লেভেলটা আমরা দেখছি এটি পড়বে। এখানে কিন্তু অনেক সময় কারেকশন হওয়ার পর নিজে মুভমেন্ট করার পর কিন্তু একটা আপ ট্রেন্ডে গেছে। এই লেভেলটা তো সেম, যে অর্থাৎ 20 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার পর কিন্তু আবার আপ ট্রেন্ডে গিয়েছে। আবার এখানে যদি আমরা দেখি যে 21 টাকা বেশ কিছু সময় কিন্তু এখানে মুভমেন্ট করার পরে কিন্তু মুভমেন্টে গেছে। তো যার ফলে এই যে গ্যাপটা, এই ফুল গ্যাপটা কিন্তু ফিল আপ করতে হবে। করার কারণ হচ্ছে না হলে কিন্তু ওই যে বললাম 26 টাকা 70 পয়সা পরে যে 28 টাকা 40 পয়সা, এটা কিন্তু তাকে যেতে হলে তার কোনো গ্যাপটাই কিন্তু খালি রাখা যাবে না। সেই জন্য এই গ্যাপটা ফিল আপ করার ক্ষেত্রে স্টকটি হয়তো 18 টাকা 30 পয়সা লেভেলও আসতে পারে। যদি এই লেভেলে আপনি এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনি এখানে 28 টাকা 40 পয়সা লেভেলে কিন্তু একসময় তো যাবেই। তো আপনারা বিশেষ করে যদি 1 ইয়ার বা 6 মান্থের জন্য যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি প্রফিটটা এখান থেকে জেনারেট করতে পারবেন। আর এখান থেকেও আপনি করতে পারবেন বিভিন্ন বিভিন্ন প্রেক্ষাপটে, যেমন এখানে এই লেভেলে 20 টাকা লেভেলে এসে আসবে, 20 টাকা লেভেল যাওয়ার পর কিন্তু আরেকটা পিক দিবে, আবার এখান থেকে আবার কারেকশন ফেজে এসে 18 টাকা লেভেলে এসে আবার কিন্তু আপস অ্যান্ড ডাউনস করে করে কিন্তু স্টকটি তার গন্তব্য 28 টাকা 40 পয়সা দিকে যাবে। তো এখন সম্ভাব্য তার সাপোর্ট পয়েন্ট হচ্ছে বর্তমানে যে ক্যান্ডেলের প্যাটার্ন, তাতে কিন্তু তার সাপোর্ট পয়েন্ট হচ্ছে 22 টাকা 50 পয়সা। এই যে 22 টাকা 50 পয়সা এখানে থেকে আসার পর কিন্তু স্টকটি একটা সুইং আপ সুইং করে একটু যাবে, তারপর কিন্তু আবার কারেকশন ফেজে এসে আবার কিন্তু এখানে সাপোর্ট নেবে এই লেভেলটাতে 21 টাকা, এভাবে করে করে 20 টাকা আরেকটা তার ভালো সাপোর্ট আছে। এখান থেকে কিন্তু আবার একটা হাই ক্রিয়েট করে 22 টাকা বা 50 পয়সা বা আদার্স যাবে, যাওয়ার পর আবার কিন্তু কারেকশন ফেজে এসে 18 টাকা 30 পয়সা লেভেল পর্যন্ত কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই যে এই লেভেলগুলোতে। এরপরে কিন্তু স্টকটি আবার এই যে এরকম ফেজ ক্রিয়েট করবে, অনেকক্ষণ এখানে কালেকশন হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু স্টকটি আবার মুভমেন্টে গিয়ে তার সেই যে কাঙ্ক্ষিত সাব টার্গেট পয়েন্ট 28 টাকা 40 পয়সা এখানে কিন্তু এসে ব্রেক করে হয়তো নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করবে। তো এই ছিল সিটি ব্যাংক নিয়ে। আর একটা স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যানভয় ট্যাক্স নিয়ে। একজন কমেন্টস করছিলেন যে অ্যানভয় ট্যাক্স নিয়ে আমি কেন টপ ফার্ম রাখি নাই। তো কারণ হচ্ছে একটাই, যে সেটা হচ্ছে যে স্টকটির যে প্রাইস তার তুলনায় কিন্তু তার এখানে ক্যাশ ডিভিডেন্ড কম দেয়, তারপরে ডিভিডেন্ড ইল্ড কিন্তু কম আসে, যেটা হচ্ছে মতিন স্পিনে অনেক ভালো ডিভিডেন্ড ঘোষণা করে এবং ডিভিডেন্ড ইল্ডও ভালো থাকে। এই জন্য হচ্ছে এটার তুলনায় কিন্তু এটা একটু কম পারফর্ম করে, সেই জন্য আমি টপ 5-এ রাখি নাই তখন। তো এই ক্ষেত্রে ভালো স্টক নো ডাউট, শুধুমাত্র ডিভিডেন্ড যদি তার এইরকম লেভেলে যাওয়ার পর যদি 20% ক্যাশ, তাহলে কিন্তু ডিভিডেন্ড ইল্ডটা কমে যাবে। মানে এখানে কিন্তু আমরা যেসব বিনিয়োগ করে কিন্তু অবশ্যই এখান থেকে আরো ভালো কিছু অ্যানভয় টেক্সটাইল থেকে কিন্তু ভালো কিছু ডিভিডেন্ড আশা করে। ডিভিডেন্ড ইল্ড বাড়লেই কিন্তু ডিভিডেন্ড বাড়লে কিন্তু ইল্ডটা কিন্তু বেটার পারফর্ম করে। তো এক্ষেত্রে তার Q3 পিএসও ভালো, সব কিছু পজিটিভ আছে। তারপরে তার পি রেশিওটা অনেক ভালো, ন্যাব ভালো, সব ঠিক আছে। শুধুমাত্র বিনিয়োগকারীদের ক্ষেত্রে ক্যাশ ডিভিডেন্ডটা যদি বাড়ায় যায় তাহলে কিন্তু এই স্টকটি কিন্তু একটা ভালো একটা পারফর্মিং স্টক হিসেবে পরিণত হবে।
এই হচ্ছে এটা, আর হচ্ছে তার লোন, এই যে শর্ট টার্ম লং টার্ম লোন রয়েছে কিছু, এটা খুব বেশি লোন না, মোটামুটি লোন আছে এটা। এই লোনগুলো থেকে যদি সে বেরিয়ে আসতে পারে তাহলে কিন্তু এখানে বিনিয়োগকারী কিন্তু ডিভিডেন্ড আর বেশি দিতে পারবে। তো এখন আমরা এনবয়টেক্সের চার্টটা অ্যানালাইসিস করি, যে এখানে কিন্তু আরএসএ কিন্তু 64 পয়েন্ট, অর্থাৎ একটু কিন্তু এখন কারেকশন ফ্রিজে আসছে, হয়তো কিছুদিনের মাঝে আবার একটু মুভমেন্টে যাবে। আবার এমএসসি হিস্টোগ্রাম বারটাও যদি আমরা দেখি, এটাও কিন্তু কারেকশনের দিকেই যাচ্ছে। তো এখন আমরা ডে চার্টের দিকে যদি ফলো করি তাহলে দেখবো যে বর্তমানে ক্যান্ডেলের যে প্যাটার্ন তাতে কিন্তু স্পষ্ট প্রমাণিত, মানে সিগন্যাল দিচ্ছে যে এটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে যাবে, এবং তার সম্ভাব্য সাপোর্ট হচ্ছে 44 টাকা 20 পয়সা। এখান থেকে একটা সাপোর্ট নিতে পারে তো ভালো, সেক্ষেত্রে তার রেজিস্ট্যান্স ডেভেলপ করে, আমরা বললাম যে এটা তার হায়ার হাই করা, এটা তার রেজিস্ট্যান্স সম্ভব 47 টাকা 80 পয়সা। এই লেভেলে যেতে পারলে, ওর উপরে গেলে কিন্তু 48 টাকা 20 পয়সা যাবে। যদি 48 টাকা 20 পয়সা টাচ করতে পারে তাহলে কিন্তু বেটার, আর যদি 48 টাকা 20 পয়সা যেতে হলে কিন্তু তাকে একটু সময় দিতে হবে। যেমন প্রিভিয়াসলি যে তার হাইয়েস্টটা ছিল এখানে 48 টাকা 20 পয়সা আর দেন 50 টাকা। তো এই স্টকটি কিন্তু পরবর্তী টার্গেট হবে 48-এ যাওয়ার পরে কিন্তু ব্রেকআউট দিয়ে 50 প্লাস হয়ে যাবে। তো 50 প্লাস যেতে গেলে কিন্তু স্টকটিকে কিন্তু কারেকশন ফেজে আসতে হবে, যার ফলে তার সম্ভাব্য সাপোর্ট 44 টাকা 20 পয়সা, এখানে একটা সাপোর্ট রয়েছে এই জায়গায়। এই লেভেলগুলোতে আমরা দেখি যে এখান থেকে এই লেভেলগুলোতে একটা সাপোর্ট রয়েছে এই জায়গায়। নেক্সট সাপোর্ট হচ্ছে তার পাবে হচ্ছে এখানে 43 টাকা 50 পয়সা, এই লেভেলে একটা সাপোর্ট রয়েছে, এই লেভেলগুলোতে একটা সাপোর্ট পেতে পারে। তারপরে সাপোর্ট হচ্ছে 43 টাকা, তারপর হচ্ছে একটা ভালো সাপোর্ট 41 টাকা 80 পয়সা, এই লেভেলগুলোতে একটা সাপোর্ট পেতে পারে। আর সর্বশেষ হচ্ছে আরেকটা ভালো সাপোর্ট পাবে এখানে 41 টাকা লেভেলে, তার একটা সাপোর্ট রয়েছে। তো এটা হচ্ছে কি একবারে তো আর ডাইরেক্ট আসবে না, এই লেভেলগুলোতে একটু আপস এন্ড ডাউন সুইং, আপ সুইং ডাউন সুইং করে করে কিন্তু স্টকটি কিন্তু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মেনটেন করে কিন্তু এক সময় এই 41.8 বা 41 এই লেভেলে আসবে। আসার পর কিন্তু আবার একটা আপ ট্রেন্ডে গিয়ে 50 টাকা 48 টাকা 20 পয়সা তার প্রাথমিক টার্গেট, তারপরে কিন্তু 50 টাকার মধ্যে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যারা এনবয়টেক্স নিয়ে ইনভেস্ট করবেন, আমার মনে হয় তারা একটু ভেবেচিন্তে এখন ইনভেস্ট করবেন, এখন জাস্ট অবজার্ভ করবেন। বিশেষ করে 43 41 এই লেভেলগুলো কিন্তু হচ্ছে ইনভেস্টের জন্য সবচেয়ে সেফেস্ট একটা ভ্যালু। এই ভ্যালুতে ইনভেস্ট করলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন। এছাড়া স্টকটি হয়তো পরবর্তীতে আরও আমরা দেখবো যে পরবর্তীতে কোথায় গিয়ে সাপোর্ট পায়। তো আপাতত মনে হচ্ছে যে এই লেভেলগুলোতেই হচ্ছে 41.8 41 টাকা 80 বা 41 টাকা এই লেভেল থেকে কিন্তু স্টকটি হয়তো একটা আবার আপ ট্রেন্ডে যেতে পারে। এছাড়া এখান থেকে ছোট ছোট সুইং করে করে কিন্তু স্টকটি আপস অ্যান্ড ডাউনস করে করে কিন্তু কারেকশন ফেজে আসে 41 টাকা দিকে আসতে পারে। তো এই ছিল এনবয়টেক্স নিয়ে। আর নেক্সট স্টকটি হচ্ছে আমরা বলছিলাম যে রবি নিয়ে একটু পরামর্শ করার জন্য বলছিলেন। তো রবি আসলে টেলিকমিউনিকেশন সেক্টর একটা ভালো স্টক। তো এটা নিয়ে একটাই কথা বলবো, এটা ভালো স্টকে থাকাটা বুদ্ধিমানের কাজ। রবি আগে চেয়ে অনেক বেটার পারফর্ম করতেছে, তার কোয়ার্টারলি পিএসএ পজিটিভ গ্রোথ, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ গ্রোথ, পি রেশিওটাও অনেকটাই ভালো করতেছে, 18.6 আগের তুলনায় অনেক বেটার করতেছে, এবং তার ক্যাশ ডিভিডেন্ড 15% এবং ইল্ড হচ্ছে 5.51%। এই 5-এর উপরে ইল্ডগুলো কিন্তু ভালো একটা স্টক হিসেবে আমরা জানি। ইনস্টিটিউট নতুন করে এখানে বাই করতেছে আর আনচেঞ্জ সব। আর এখানে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে লং টার্ম, যে তার লং টার্ম কিন্তু তার লোন নাই এখানে, মাত্র শর্ট টার্ম লোন 770 কোটি টাকা, এটা কিন্তু খুব একটা বড় লোন না, এবং তার রিজার্ভও ভালো আছে, অথরাইজ ক্যাপিটাল পেড ক্যাপিটাল ঠিক আছে। তো ফান্ডামেন্টাল একটা ভালো স্টক। তো রবি নিয়ে যারা আছেন হোল্ড করতে পারেন, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো এখানে আমরা দেখবো যে আরএসএটা কিন্তু 60 পয়েন্টে মুভমেন্ট করতেছে, এইগুলো কিন্তু বাই জোন, এটা হচ্ছে বাই জোন, আপনি বাই করতে পারেন যদি আপনার সম্ভাব্য যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট ভ্যালুতে যদি বাই করেন একটু প্ল্যান করে, তাহলে কিন্তু বেনিফিট পেতে পারেন। তো হিস্টোগ্রামটাও এমএসিডি বার যেটা, এটাও কিন্তু বলতেছে যে স্টকটি কিন্তু এখন কারেকশন ফেজে আসছে বা যাচ্ছে। তো রবির সম্ভাব্য যে নেক্সট যেটা টার্গেট তার 33.9, অর্থাৎ 33 টাকা 39 বা 34 টাকা, এটা হচ্ছে কিন্তু তার পরবর্তীতে টার্গেট। তারপর হচ্ছে 35 এই লেভেলগুলোতে যাবে। তো যাওয়া বললে তো যাওয়া যায় না, এখানে কিন্তু একটা ফরম্যাটে যাবে। যেমন এখানে সে ক্রিয়েট করে 2024 সালে ফেব্রুয়ারিতে ক্রিয়েট করার পর কিন্তু এরপর কিন্তু এখানে আর তারপরে যে হচ্ছে এটা ক্রস করেছিল হচ্ছে অগাস্টে, ফেব্রুয়ারি পরে অগাস্টে যাওয়ার পর কিন্তু আর যেতে পারে না, কিন্তু কন্টিনিউ কিন্তু ডাউন ট্রেন্ড অব্যাহত রাখার পর দেখা যাচ্ছে 29 টাকা 90 এই যে এই জায়গাটা, এখানে কিন্তু স্টকটি বেশ কিছু সময় ধরে মুভমেন্ট করতে, 29 টা 30 টাকা লেভেলটা হচ্ছে তার জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এই 29 টাকা 90 বা 30 টাকা লেভেলটা কিন্তু সহজে ওভারকাম করতে পারতেছেন। এবারও কিন্তু সেম থিং দেখা যাচ্ছে যে এই জায়গাতে, এই যে আমরা যদি তাকাই এখানেও কিন্তু সেম, যে কিন্তু 30 টাকা লেভেলে যাইতে পারে নাই। তার মানে হচ্ছে কিন্তু স্টকটিকে আর এই লেভেল যেতে গেলে, অর্থাৎ 30 টাকা 80, 3.9 বা 34 বা 35, 36 এইসব ভ্যালুগুলো টাচ করতে গেলে কিন্তু স্টকটাকে আর একটু কারেকশন ফেজে আসতে হইতে, আর কিছু সময় থাকতে হইতে পারে। তো সেই জন্যে যারা একটু সেফেস্ট ইনভেস্ট চান, একটু লং টার্মের জন্য প্ল্যান করেন, তাদের জন্য হচ্ছে রবি আমি বলবো যে যদি 25 টাকা 20 পয়সা লেভেলে যথেষ্ট সম্ভাবনা, কারণ এখানে একটু ভালো রেজিস্ট্যান্স, তা সে কিন্তু এখানে একটা সাপোর্ট পাবে। একটা সময় কিন্তু এখান থেকে কিন্তু অনেকবারই সাপোর্ট নিয়েছে স্টকটি, এখানে এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে কিন্তু সামনে কিন্তু ফরওয়ার্ড হয়েছিল। সেই জন্য 25 টাকা 20 পয়সা লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে এটা, আবার হয়তো একটু নিচেও আসতে হবে, 24 টাকা লেভেলও আসতে পারে, এর সাথে সময় বলে দিবে। তো যারা এই লেভেলগুলোতে ইনভেস্ট করতে পারবেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা প্রফিট জেনারেট করে, কারণ এই স্টকটি একসময় কিন্তু 36 বার উপরেও যাবে, 41ও যাবে। তবে যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবেন লং টাইমের জন্য, তাদের জন্য এই স্টকগুলো কিন্তু খুব সেফেস্ট, কারণ এর দিকে আপনি স্কোর ভালো ডিভিডেন্ডও পাচ্ছেন এবং কিন্তু একটা ভালো মানের একটা ক্যাটাগরি একটা স্টকে যাচ্ছে। তো সেই জন্য আপনি বিভিন্ন ফেজ বিনিয়োগ করতে পারেন। এখানে যেমন বর্তমানে যে ক্যান্ডেলটা শো করতেছে এটা কিন্তু স্পষ্টই কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল, এটা মিন করতেছে কিন্তু স্টকটি কিন্তু আরও একটু কারেকশন ফেজে যাবে। এখানে ভিন্ন ভিন্ন জায়গায় সে সাপোর্ট পাবে, যেমন এই সাপোর্ট একটা ছিল, সাপোর্টটা ভেঙে ফেলছে, 27 টাকা 30 একটা সাপোর্ট ছিল, এটা কিন্তু রাখতে পারে, এটা ভেঙে ফেলছে। তার মানে পরবর্তীতে তার সাপোর্ট যেটা আসতেছে সম্ভাব্য, এগুলো আসলে খুব স্ট্রং কোনো সাপোর্ট না, এগুলো জাস্ট সাপোর্ট বলার জন্য বলা, কিন্তু কোনো সাপোর্ট 26টা এগুলো ধরে রাখতে পারবে না। তো তার আরেকটা সাপোর্ট পাবে 25 টাকা, এইভাবে করে করে 25 টাকা 20 পয়সায় একটা সাপোর্ট এখানে পেতে পারে। এই যে লেভেলগুলো আগে বললাম যে এখানে কিন্তু একসময় এখান থেকে সাপোর্ট নিয়েছিল, তো যার ফলে এটা একটা ভালো একটা স্ট্রং 25 টাকা 20 পয়সা, এই সাপোর্টটা নিয়ে হয়তো কিছুটা একটা সুইং করে হয়তো আবার এই লেভেলগুলোতে আসতে পারে, যেমন 28 টাকা লেভেল আসে পরে আবার হয়তো ডাউন সুইং করে 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 স্টকটি হয়তো আবার নতুন একটা সাপোর্ট পাবে, এই সাপোর্টটা নিয়ে হয়তো আবার সে 30 টাকা 34 টাকা 36 টাকা এই লেভেলে যাবে। তো বিভিন্ন সময় ভিন্ন প্রেক্ষাপটে হয়। তো যারা একটু চোখ কান খোলা রাখে, যারা ভালো বুঝেন, একটু অবজার্ভ করবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এই বললাম তো যে এই যে লেভেলটা, অর্থাৎ এখান থেকে 26 থেকে 25 24 এই লেভেলটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট একটা এন্ট্রি পয়েন্ট। এখান থেকে এন্ট্রি না ভালো একটা সাপোর্ট, মানে একটা প্রফিট জেনারেট করতে পারবেন রবি থেকে আশা করা যায়। আর নেক্সট স্টকটি হচ্ছে ব্যাটবিসি নিয়ে অনেকেই বলছিলেন কথা বলার জন্য, তো আবারও একটু আসতে ব্যাটবিসি আমি কয়েকটা ভিডিও করেছি, না আবারও আসতেছে আপনাদের অনুরোধের জন্য। তো সেটা হচ্ছে পি রেশিও 19.31, এটা আমরা সবাই জানি কেন খারাপ করতেছে। ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, 300% ক্যাশ ছিল, আর ইল 10.10, 10%ই ধরি। নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাং বেটার, আর কোয়ার্টার 2 তো খারাপ হওয়ার কারণ আছে, জানেন ফ্যাক্টরিটা কিন্তু ওদের শিফট করতে হয়েছে। তো এই মেসেজগুলোর কারণে কিন্তু ওনাদের জিপিএসটা কিন্তু খারাপ আসতেছে। তো এডবিসি একটা স্ট্রং একটা ফান্ডামেন্টাল স্টক। তো যারা এখন বিনিয়োগ করবেন, আমার মনে হয় আপনারা কিছুদিন পরে এখান থেকে অনেক ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। এডবিসি সাচ টাইপ অফ স্টক। তো এখানে এই কথাই বলা হচ্ছে, এখানে একটা মেসেজ শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য কোম্পানি ইন ইটস মিটিং ডেটেড 25 জুন 2025 অ্যাপ্রুভ দ্য ইনভেস্টমেন্ট অফ বিডিটি 297 কোটি, অর্থাৎ 297 কোটি টাকা কিন্তু ওনারা ইনভেস্ট করছে। কেন? টু ইনক্রিজ দ্য কারেন্ট ক্যাপাসিটি অফ ইটস সাভার ফ্যাক্টরি ইন রেসপন্স টু ইটস ঢাকা ফ্যাক্টরি ক্লোজার। তো এটা তো আমরা সবাই জানি যে এটা ঢাকার যে মহাখালী থেকে যে শিফট করলো, তো সাভারের ফ্যাক্টরিতে নতুন ইনভেস্ট করার কারণে কিন্তু এখানে তার কিছু ফাইন্যান্সে কিন্তু ঘাটতি দেখা দিচ্ছে, যার ফলে কিন্তু ওই যে তার ইপিএসটা এই যে এখানে সে কিন্তু কোনো লোন টোন তার তেমন একটা নাই, লং টার্ম এবং শর্ট টার্ম লোন না থাকার কারণেই কিন্তু স্টকটি কিন্তু 300% তার ইনভেস্টরদের কিন্তু ডিভিডেন্ড দিতেই পারছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে একটা ভালো একটা স্টক সাময়িক একটু ইয়েতে আছে, আন্ডার প্রেশারে আছে। তো লং টার্মের জন্য কিন্তু এই স্টকগুলো আপনাকে একসময় অনেক টাকা দিবে, কারণ এটা তো ফান্ডামেন্টাল স্টক, এদের অনেক কিছু দেওয়ার ক্ষমতা আছে। তো এই সময় দিস ইজ দ্য রাইট টাইম ইনভেস্ট। তো আপনি যদি একটা ভালো এন্ট্রি পয়েন্টে ইনভেস্ট করতে পারেন, তো ব্যাটবিসি থেকে কিন্তু আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন। এখন একটু সার্ভাইভিং পয়েন্টে আসছে, এই জন্য তাদের কন্ডিশনটা মার্কেটে কিন্তু খারাপ যাচ্ছে।
তো এখানে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে আমরা আগে এটাই করি যে স্টকটি যে অবস্থা যেটা কিন্তু ডাউন ট্রেন্ডের কেই দিকে যাচ্ছে। পাশাপাশি আচ্ছা আমরা যদি তার আরএসএটা দেখি, আরএসএটাও বললাম সেম, এটা কিন্তু ডাউন ট্রেন্ড এবং এমএসিরও কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ডে মেনটেন করে যাচ্ছে এটা। তো এটা কিন্তু আমরা চার্টও দেখতে পাচ্ছি। তো এখানে তার সম্ভাব্য সাপোর্ট হচ্ছে 289 টাকা 70, 289 টাকায় প্লাস মাইনাস এদিকেই হবে, 90-89 মাঝে একটা সাপোর্ট, এখান থেকে একটা সাপোর্ট নিতে পারে। যেমন এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু সে রিসেন্টলি করা হয়েছে, এটা কিন্তু ফিল আপ করবে, অর্থাৎ এই স্টকটি কিন্তু খুব শীঘ্রই 320-21 টাকায় লেভেলে যাবে এবং তার পরবর্তী টার্গেটটা কিন্তু হচ্ছে 345। এটা অলরেডি একটা টার্গেট 338 টাকা 90 পয়সার মধ্যে যাওয়ার পর কিন্তু আর উঠতে পারে না, যার ফলে কিন্তু এখন নেক্সট টার্গেটটা হচ্ছে কিন্তু 345, আগের 345 এই যে ব্যারিয়ারটা ছিল এটা কিন্তু ভাঙতে পারে, অর্থাৎ তার পরবর্তী রেজিস্ট্যান্স কিন্তু 345 টাকা। এটাকে ওভারকাম করতে হলে কিন্তু স্টককে কিন্তু কারেকশন ফিতে আসতেই হবে এবং যারা এই লেভেলগুলোতে অর্থাৎ 299 টাকা বা 279 টাকা একটা ভালো সাপোর্ট আছে, তারপর 275 টাকা লেভেলে সাপোর্ট আছে, এই সাপোর্টগুলোতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার এতে শর্ট টার্মে একটা বেনিফিট পেতে পারেন, আর যদি লং টার্মের জন্য করেন তাহলে তো অনেক ভালো। যেমন 383 আছে তার, এখানে যাবে, তারপর 413 টাকা মতো তার সম্ভাবনা আছে এখানে যাওয়ার এবং আস্তে আস্তে তো উপরের দিকে যাবে। তো এই জোনটা হচ্ছে কিন্তু তার একটা ভালো একটা, এই যে এই লেভেলটাতে 383টা কিন্তু তার ভালো একটা রেজিস্ট্যান্স। ইতিপূর্বে কিন্তু এখানে কয়েকবার কিন্তু এখান থেকে স্টকটি যাওয়ার পর কারেকশন চলে যায়, অক্টোবর 24-এর অক্টোবর, তারপরে আবার অক্টোবরে, তারপরে দেখা যাচ্ছে 24 সালে কিন্তু 383 টাকা লেভেলে যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু আরো উপর দিকে উঠতে পারতেছে। এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে তার জানুয়ারি 25 এসে তার একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো 373 টাকা এসে, অর্থাৎ 383-373, এই যে 10 টাকার একটা বড় একটা গ্যাপ, এখানে কিন্তু স্টকটি কিন্তু যেতে পারতেছে না। 24 সালের পর থেকে 25 সালে এসেও কিন্তু তার জন্য সর্বোচ্চ রেজিস্ট্যান্স 383 টাকা। এটাকে ভাঙতে হলে কিন্তু এই স্টকটিকে কিন্তু আরো কারেকশন ফেজে আসতে হইতে পারে। তো সেই জন্য যারা ব্যাটবিসিতে লং টার্মের জন্য বা একটু ভালো প্রফিটের জন্য বিনিয়োগ করতে চান, আমার মনে হয় এই যে যে সাপোর্টগুলো বললাম 275 টাকা, 279 টাকা, এই লেভেলগুলো কিন্তু একটা ভালো পয়েন্ট হতে পারে। পাশাপাশি আরেকটু আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে লেভেলটার কথা বলছিলাম, যে এই যে লেভেলগুলো অর্থাৎ 222 টাকা পর্যন্ত যেতে পারে এটা, কারণ স্টকটি অনেক কারেকশন হবে, যদি হয় 222 টাকা, 240 টাকা, এই লেভেলগুলো 275 টাকা, এই লেভেলগুলোতে যদি আপনারা কখনো পান তাহলে কিন্তু আপনি ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে ভবিষ্যতে। কারণ এই একটা গ্যাপ যদি এই সাপোর্টগুলো ভেঙে যায় কখনো, তাহলে কিন্তু 220-22 টাকা লেভেলও কিন্তু আসতে পারে। তো এখানে যদি সাপোর্ট করতে আপনি যদি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক বড় ধরনের একটা সাপোর্ট পাবেন। সেক্ষেত্রে তার সম্ভাব্য যে আমি বলতেছি যে এখানে অর্থাৎ 190, এই যে 190 থেকে 240, এটা কিন্তু দারুণ একটা তার একটা বলবো যে সাপোর্ট জোন। এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দুটি, এখানে যদি এই লেভেলটাতে অর্থাৎ 195 থেকে 240 এর মধ্যে কিন্তু অনেক দিন ঘুরপাক খেয়েছিল স্টকটি। আর যদি কখনো এই লেভেলে পান তাহলে কিন্তু অনেক বড় ধরনের একটা প্রফিট এটা হয়। এটা জাস্ট ফিউচারে যদি কখনো আসে, আমি সেই জন্য দেখাই রাখলাম এটা আপনাকে। আর বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি যে এটা তার সম্ভাব্য সাপোর্ট পয়েন্টগুলো নিয়ে কথা বললাম। তো ব্যাট বেসি নিয়ে যারা আছেন আমার মনে হয় কিছুটা হলেও ক্লিয়ার হতে পারে কেন খারাপ করলো বা ভবিষ্যতে তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় আসতে পারে। তো এই ছিল ডিসকাশন। তো নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে কথা হবে, আর আপনাদের যদি স্পেশালি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের স্টকগুলো নিয়ে কিছুটা আপনাদেরকে হেল্প করার। কারণ বিনিয়োগ আপনার, সিদ্ধান্ত আপনার, আমি শুধু আপনাকে একটু সাপোর্ট করতে পারি, যদি আমার সাথে আপনার মিলে যায় তাহলে আপনি এখান থেকে বিনিয়োগ প্ল্যান করতে সুবিধা হতে পারে। তো থ্যাংক ইউ, সবাইকে অনেক সময় নিলাম, সবাই ভালো থাকেন, আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আসসালামু আলাইকুম।